দিয়া শপিং মলের এক কোনায় কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় শরীর অসাড় হয়ে আসছে প্রায়। লাইটের মধ্যে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতেও অস্বস্তি লাগছে তার। দিয়া যেখানটায় দাঁড়িয়ে আছে সেই ফ্লোরটা পানিতে ভিজে টইটুম্বর হয়ে উঠছে। হাঁটতে গেলেও স্লিপ খেয়ে পড়ে যাবে এমন অবস্থা। সাদিক হঠাৎ একটা রেইনকোট নিয়ে দিয়ার সামনে আসলো, বলল, এটা পরে ফেলো। এটা কি? রেইনকোট। রেইনকোট কেন পরবো? এতক্ষণ বাইরেই পরিনি, আর এখন ভেতরে ঢুকে রেইনকোট পরবো? দরকার আছে, পরো। না, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও পড়তে হবে, পরো। আজব তো, আপনি হঠাৎ আমাকে রেইনকোট পরাতে উঠে পড়ে লাগলেন কেন? সাদিক দিয়ার একটু কাছে এসে ফিসফিস করে বলল, সবকিছু বুঝিয়ে বলতে হবে, দেখছো না সবার নজর তোমার দিকে। দিয়া চরম অস্বস্তিতে পড়ে গেল। সে ভাবতেও পারেনি সাদিক এমন কিছু বলবে। দিয়া নিঃস্ব স্বরে বলল, ঠিক আছে, দিন পরে নিচ্ছি। সাদিক আর কিছু না বলে রেইনকোটটা দিয়ার হাতে দিয়ে দিল। দিয়া চেঞ্জ করার জন্য একটা সাদা কুর্তি চুজ করলে সাদিক বাধা দেয়। গাঢ় নীল বা কালো রঙের কুর্তি নিতে বলে। দিয়ে সেটাই করে। আর সাদিক একটা সাদা টি শার্টের উপর নীল টি শার্ট পরে। সবাই মল থেকে বেরিয়ে তারা দেখলো বৃষ্টি থেমে গেছে, তবে অল্প অল্প ফোঁটার টুপ টুপ আওয়াজ এখনো কানে বাজছে। নিস্তব্ধ রাতের এই পরিবেশটা অসম্ভব সুন্দর। দিয়া বলল, আচ্ছা, আপনি আমাকে সাদা কুর্তিটা নিতে দিলেন না কেন? আগে চলো রিক্সায় উঠি, তারপর বলছি। রিক্সা করে কোথায় যাব? বাস স্ট্যান্ড ব্যাক করব। সাদিক দিয়ার হাত ধরে দ্রুত পায়ে হাঁটছে। দিয়া এত দ্রুত হাঁটতেও পারছে না। সাদিকের সাথে তাল মেলানোর জন্য তাকে দৌড়াতে হচ্ছে। সামনেই একটা খালি রিক্সা পাওয়া গেল। সাদিক রিক্সাওয়ালাকে বলল, চাচা, অলংকার বাস স্ট্যান্ড চলেন। বলেই সাদিক দিয়াকে নিয়ে চট করে রিক্সায় উঠে গেল। রিক্সাওয়ালাকে বলল হুডটা নামিয়ে দিতে। হুড নামানোর পর রিক্সা চলতে শুরু করলো। দিয়া বলল, এত জলদি জলদি কেন করছেন আপনি? আর ওইটুকু জায়গা যাওয়ার জন্য রিক্সা নেওয়া লাগে নাকি? হেঁটে গেলেই তো হয়। পরে বলছি, আগে গাড়িতে উঠে নেই, তারপর। গাড়িতে মানে? কোন গাড়িতে? রিজার্ভ কার। এই না বললেন পায়ে হেঁটে যাবেন, এখন আবার কার রিজার্ভ কেন? ওইটা তো এমনিই বলেছি। সত্যি কি পায়ে হেঁটে যাওয়া সম্ভব? এত দূর হাঁটতে পারবে তুমি? আমি তো পারবো না, কিন্তু আপনি মনে হয় পারবেন। পারলেও এখন হেঁটে যাওয়ার সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছাতে হবে। সেজন্য কার রিজার্ভ করাই বেস্ট আইডিয়া। হাতে সময় বেশি থাকলে যাওয়া যেত। অলংকারে পৌঁছে ওখান থেকে লোকাল বাস নিতাম একদম সীতাকুণ্ড পর্যন্ত। সেখান থেকে জিপ অথবা সিএনজি নিয়ে মিরসরাই, তারপর আবার বাসে করে কুমিল্লা, আর শেষে একেবারে ঢাকা। অ্যাডভেঞ্চারাস জার্নি হতো, কিন্তু সেটা সম্ভব না। ওয়াও, কি মজা হতো! তোমার এক্সাম কয়টায়? জানি না, তবে লেট হলেও সমস্যা নেই। আমি একাই এক্সাম দিব। কয়টা বাজে এখন? 11:30। তখন না বলে 12টা? তাহলে এনাফ টাইম আছে। তাহলে কি আমরা অ্যাডভেঞ্চারাস জার্নি করব? না দিয়া, সে সময় নেই। সেটা ফিরে আসার সময় করব। চাচা, আপনি জলদি চালান। আচ্ছা, আপনি বারবার পেছনে কি দেখছেন বলুন তো? কি হয়েছে? কেউ কি আমাদের ফলো করছে? হুম। কি? কে ফলো করছে আমাদের? তাই পেছনে তাকাতে নিলে সাদিক দিয়াকে আটকালো আর বলল, একদম পেছনে ঘুরবে না, আমাদের দেখে ফেলবে ওরা। কারা দেখে ফেলবে? সাদিক উত্তর দিল না। রিক্সাওয়ালাকে বলল, জলদি চলেন চাচা, জলদি। দিয়া আর কোনো প্রশ্ন করল না। গাড়িতে ওঠার পরেই জানা যাবে, এই ভেবে চুপ করে রইল। রিক্সা থেকে নামার পর সাদিক দিয়াকে বলল মাথায় ভালো মতো কাপড় দিয়ে দিতে। সাদিকও নিজের মুখটা ভেজা রুমাল দিয়ে চেপে ধরল। তারপর চলতে লাগলো। কিছুটা দূরে গিয়ে একটা ফাঁকা ভ্যানের সামনে একটা প্রাইভেট কার দেখিয়ে সাদিক থামলো। ড্রাইভারকে বলল, ভাই, রিজার্ভ হবে? কই যাবেন? একদম ঢাকা পর্যন্ত। 5,000 লাগবো। এত কেন ভাই, 4000-এ চলেন। আচ্ছা, ওঠেন। সাদিক দিয়াকে উঠতে বলল। দিয়া উঠে গেল। গাড়িতে ওঠার পর দরজা বন্ধ করা হলো। দিয়া বলল, আচ্ছা, এখন বলেন তো কি হয়েছে? শপিং মলের ছেলে দুটো প্রথম থেকে আমাদের উপর নজর রাখছিল। আমরা বের হওয়ার পর ওরাও আমাদের সাথে বের হয়েছে, আমাদের ফলো করছিল। কেন? ওরা আমাদের ফলো কেন করছিল? কেন বোঝো না? আমি তো জানতাম মেয়েরা 1 মাইল দূরে থেকেও বুঝতে পারে তাকে কে বা কারা কোন নজরে দেখছে। আর তুমি তো এত কাছে থেকেও বুঝতে পারলে না ছেলেগুলো তোমাকে চোখ দিয়ে খেয়ে ফেলছিল। কথাটা বলে দিয়ার দিকে তাকালো সাদিক। দিয়া অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে খুঁজে না পেয়ে বলল, সরি, আমি বুঝিনি। আমাকে সরি বলে কি হবে? রাস্তায় বের হলে আশেপাশে একটু নজর রাখা উচিত। আমি না থাকলে আজকে কিডন্যাপ হয়ে যেতে। দিয়ার বলতে ইচ্ছে হলো, ছেলেগুলো কি আপনাকে ভয় পেয়েছিল?
তাও আবার আপনার মতো একটা স্কেলকে। নওয়াজ হলেও ব্যাপারটা মানা যেত। ওর দেখানো দেখলেই কেমন ভয় ভয় লাগে, কিন্তু সাদিককে মোটেও ভয় লাগছে না। দেখলে মনে হয় ইনোসেন্ট ভোলা ভালা বাচ্চা একটা। দিয়ে মনে মনে হাসলো। তারপরে কি একটা ভেবে বলল, আচ্ছা, ওরা কি এখনো আসছে? রিক্সা থেকে নামার পর তো আর দেখলাম না। মনে হয় আসছে না, কিন্তু ওদের সাথে বাইক ছিল, আসতেও পারে। তাহলে কি আমরা এখনো সেফ না? আমরা কোন গাড়িতে উঠেছি সেটা যদি ওরা না দেখে থাকে তাহলে আমরা সেফ। ও আচ্ছা, আমরা এখন ডিরেক্ট ঢাকা চলে যাচ্ছি না? হুম। কেন? তাহলে তো অনেক দূর। জানালাটা খুলে দিই। না, জানালা খোলার দরকার নাই। আচ্ছা, থাক থাক, খুলছি না। দিয়ে একবার পেছনে তাকিয়ে দেখলো বাইকওয়ালা কেউ আসছে নাকি। তখনই দুজন ছেলেকে দেখতে পেল একসাথে বাইকে বসে আছে। দিয়ে আতকে উঠে বলল, এই দেখুন দেখুন, ওরাই কি ওই ছেলেগুলো? সাদিক পেছনে তাকিয়ে দেখলো, তারপর বলল, না না, ওরা না। তুমি চিন্তা করো না, ওরা মনে হয় আর আসছে না। ও আচ্ছা। দিয়া শোনো, আমরা একেবারে কুমিল্লা গিয়ে দেন ব্রেক নিব। তুমি ততক্ষণ একটু ঘুমিয়ে নাও, না হলে কাল এক্সাম দিতে কষ্ট হয়ে যাবে। আমার ঘুম আসবে না, আর এভাবে আমি ঘুমোতেও পারবো না। চেষ্টা করো, ঘুমটা জরুরি বলেই বলছি। আচ্ছা, আমরা কি মাঝখানে আর একবারও নামবো না? বৃষ্টি এলেও না? আরে পাগল নাকি, নামবে কেন? এমনিতেই কত দেরি হয়ে গেছে। এমন সময় দিয়ার ফোন আসলো। ফোন সাইলেন্ট ছিল, কিন্তু দিয়ার ফোনটা হাতে ছিল বলে স্ক্রিনে তাকিয়ে বুঝতে পারলো যে ফোন এসেছে, নওয়াজের ফোন। দিয়া খানিক অসুস্থ নিয়ে ফোন ধরলো। নওয়াজ ইনিয়ে বিনিয়ে টুকটাক প্রশ্ন করলো দিয়াকে, আর দিয়া ছোটখাটো উত্তর দিল, না, আচ্ছা, এমন টাইপ। তারপর ফোন রেখে দিল। সাদিক কৌতূহলবশত জিজ্ঞেস করলো কে ফোন করেছে। দিয়া বলল, নুহাস ভাইয়া। তাই শুনে সাদিকে যেন ভেতরটা হালকা করে জ্বলে উঠল। সে তো নুহাসের কথা ভুলেই গিয়েছিল। নওয়াজ যে দিয়াকে ভালোবাসে, এই কথাটা হুট করে মনে পড়াই এখন যেন হজম করতে কিঞ্চিত কষ্ট অনুভব হচ্ছে সাদিকের। এর কারণটা কি সে জানে না। দিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ছে না তো? পুরো প্রশ্ন জাগলো সাদিকের, কিন্তু পর মুহূর্তেই প্রশ্নটাকে সে তাড়িয়ে দিল এই বলে যে এটা হয়তো সাময়িক ভালো লাগা, ভালোবাসা হতেই পারে না। কারণ ভালোবাসাটা শুধু অথয়ের জন্য। এর আগে কাউকে কোনোদিন ভালোবাসতে পারেনি সে, আর পরেও পারবে না। দিয়ে বলেছিল ঘুমাতে পারবে না, কিন্তু তবুও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেছে। দিয়া ঘুমানোর পর খুব একা একা লাগছিল সাদিকের। ঘণ্টাখানেক দিয়ার সাথে কাটিয়েই দিয়ার হাসির শব্দ, হঠাৎ করে চেঁচিয়ে ওঠা, অপ্রয়োজনীয় কথাবার্তা সব যেন সাদিকের মাথায় আটকে আছে। একটু একটু পরপরে দিয়ার কণ্ঠ শুনতে পাচ্ছে সে, কিন্তু পাশ ফিরে তাকাতেই দেখছে দিয়া বেঘুরে ঘুম। সাদিক নিজের কাছেই বোকা হচ্ছে। এমন কেন লাগছে তার? দিয়ার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগছে, আবার ইচ্ছে করছে দিয়াকে ঘুম থেকে উঠিয়ে কথা বলতে। রাস্তার মাঝখানে গায়ে থামিয়ে আবারও হাঁটতে দিয়ার হাত ধরে। বহুদিন পর এমন পাগলামের ইচ্ছা মাথায় নাড়া দিচ্ছে সাদিকের। এতে সে নিজেও অবাক। কুমিল্লার একটা হোটেল, নাম আইরিশ হিল, সেখানে গাড়ি থামল। তখনও টিপটিপ বৃষ্টি হচ্ছে। সাদিক দিয়ার নাম ধরে অনেকবার ডাকলো, কিন্তু দিয়া উঠছে না। গায়ে হাত দিয়ে ডাকার সাহস হচ্ছিল না সাদিকের। কিন্তু দিয়ার কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়েই দিয়ার কাঁধ ঝাঁকানো শুরু করলো সে। দিয়া ঘুমো ঘুমো চোখে তাকালো, তারপর বলল, কি হয়েছে? উঠো, আমরা চলে এসেছি। ঢাকা? কুমিল্লা। কুমিল্লা কেন? আমরা না ঢাকা যাব? হ্যাঁ, ঢাকা যাব, কিন্তু এখন নামতে হবে। আমি একটু ঘুমাই প্লিজ, ঘুম আসছে খুব। দিয়া হাই তুলল। সাদিকের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে জড়িয়ে ধরল, তারপর আবার ঘুমিয়ে তলিয়ে গেল। সাদিক কি করবে বুঝতে পারছে না। আপাতত নিজের হাতটা সরিয়ে নিল, কিন্তু তাতেও দেয়ার ভ্রুক্ষেপ নেই। বেঘরে ঘুমাচ্ছে। সাদিক একটু শব্দ করে বলল, দিয়া দেখো, বৃষ্টি হচ্ছে, চলো হাঁটি। দিয়া তরতরিয়ে উঠে জানালা দিয়ে তাকালো। সত্যি? কোথায় বৃষ্টি? সাদিক হাসল আর বলল, আছে, আগে নামো, তারপর দেখাচ্ছি। গাড়ি থেকে নামার পর সাদিক ভাড়া দিল, আর দিয়া রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাত মুখ ধুয়ে নিল। সাদিক কাছে আসতে দিয়া বলল, আমরা কখন হাঁটবো? সাদিক দিয়ার হাত ধরে সামনে যেতে যেতে বলল, এই তো হাঁটছি। এইখানে হাঁটবো না, খালি রাস্তায় হাঁটবো। সেটাও হবে, কিন্তু তার আগে আমাদের হোটেলে যেতে হবে। খিদে পায়নি তোমার? দিয়া মাথা নাড়িয়ে না বলল। সাদিক বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, আগে চলো কিছু খাই। আচ্ছা, তারপর কি হাঁটবো? সাদিক মুচকি হেসে সামনে তাকালো। দিয়ার হাতে শক্ত করে চেপে ধরল।
এসে করছে দিয়াকে নিয়ে উল্টো দিকে ছুট লাগাতে। শপিং মলের ছেলে দুটো এখানেও এসে গেছে তাদের ফলো করতে করতে। কি ডেঞ্জারাস! সাদিক একবার ভাবলো সত্যি দিয়াকে নিয়ে দৌড় দিবে, কিন্তু পরে মনে হলো দিয়া তো দৌড়াতেও পারবে না। মোবাইল ছিনতাইয়ের সময় দৌড়াতে গিয়ে কি অবস্থায় না হয়েছিল মেয়েটির, সেই ঘটনা এখনো মনে আছে। পরক্ষণে সাদিকের মনে হলো সে পালানোর কথা ভাবছেই কেন। এরকম জনসমাগম জায়গায় ছেলেগুলো কিচ্ছু করতে পারবে না। একবার হোটেল ঢুকে গেলেই তারা সেফ। দিয়া জিজ্ঞেস করলো, আমরা দাঁড়িয়ে আছি কেন? হুম, না কিছু না, এমনি। চলো যাই। সাদিক ছেলেগুলোকে পাশ কাটিয়েই দিয়াকে নিয়ে ভেতরে ঢুকলো। ছেলে দুটো তাদের পেছনে পেছনে আসছে। কি অসহ্যকর! দিয়াকে ছেলেগুলো কথা বলল না, কারণ ভয় পেতে পারে। আর ভয় পাওয়া দেখলে ছেলে দুটো আরো পেয়ে বসবে তাদের। দিয়া আর সাদিক যে টেবিলে বসলো, ছেলেগুলো ঠিক তাদের পাশের টেবিলে বসলো। সাদিকের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দিয়াকে রেখে দিতে পারছে না। সাদিক মেনু কার্ড দেখাই ব্যস্ত হলো, কিন্তু বারবার আর চোখে ছেলে দুটোকেও দেখছে। দিয়া হঠাৎ বলল, শুনুন, আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? টেবিলের পাশে ওই ছেলে দুটো আমাদের ফলো করছে, বারবার শুধু আমাদের দিকেই তাকাচ্ছে। তাকাক, তুমি তাকিও না। দেখো কি খাবে। আচ্ছা, আমরা এই রেস্টুরেন্টে কেন এলাম? কেন? এখানে কি সমস্যা? এখানকার খাবার খুব এক্সপেন্সিভ, আমি তো কিছুই চুজ করতে পারছি না। এক্সপেন্সিভ কই? আমার তো মনে হয় ঠিকই আছে। আপনিও অর্ডার করুন, আপনি যেটা অর্ডার করবেন সেটাই খাবো। আচ্ছা, আমরা বরং খাবার পার্সেল নিয়ে যাই, গাড়িতে বসে খাওয়া যাবে, তাহলে সময়টাও নষ্ট হবে না। সাদিক আর দিয়া উঠে দাঁড়ালো। সেটা ছেলেগুলো উঠে দাঁড়ালো। দিয়ে একবার সাদিকের হাত চেপে ধরে বলল, দেখেছেন, আমি বলেছিলাম না। ভয়ের কিছু নাই, তুমি তাকিও না ওদের দিকে। আচ্ছা। সাদিক খাবার পার্সেল নিয়ে দিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলল, তুমি বসো, আমি আসছি। দিয়া কোনো প্রশ্ন করলো না, মাথা দুলিয়ে বোঝালো আচ্ছা। তারপর সাদিক চলে গেল। দিয়া কি একটা মনে করে জানালা দিয়ে ওকি মেরে দেখলেও সাদিক কই যাচ্ছে। সেই ছেলেগুলোর দিকে যাচ্ছে সাদিক। চারটের হাতা ভাঁজ করতে করতে সে ছেলে দুটোর সামনে গিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি ভাই? কি সমস্যা? সমস্যা তো আপনাদের, ফলো করছেন কেন? কই ফলো করলাম? কারে ফলো করলাম? একজন আরেকজনকে জিজ্ঞেস করলো। ওই কারে ফলো করিস রে? আপনারা আমাদের চট্টগ্রাম বাস স্ট্যান্ড থেকে ফলো করে আসছেন, এখন সাধু সাজছেন? বলেন মতলব কি? কিসের মতলব ভাই? আমরা কাউরে ফলো করতেছি না। ফলো করছিস না? করছিস না তোরা? বলতে বলতে সাদিক একটা ছেলের গায়ে চড় বসিয়ে দিল। আর একজন আটকাতে এলে তাকেও দিল একটা চড়। দুজনেই তেতে উঠল। সাদিক কথা না বলে ওরা ধরা থাপড়াতে লাগলো দুজনকেই। কিছুক্ষণের মধ্যেই মানুষ জড়ো হয়ে গেল। দিয়া একবার নেমে দেখতে চাইল, কিন্তু গাড়ি লক আর ড্রাইভারও বাহিরে। দিয়া আর বের হতে পারল না। বেশ কিছু সময় পর সাদিক এসে গাড়িতে উঠল। দিয়া তখনই জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। বলে সাদিক বোতল বের করে পানি খেল। দিয়া বলল, কিছু না হলে আপনার হাতে রক্ত কেন? হাত কাটলো কি করে? একটা ছোট্ট ঝামেলা হয়েছে, সিরিয়াস কিছু না। এই ছেলেগুলোই ওই শপিং মলের ছেলে দুটো, তাই না? হুম। আপনি ঝামেলা কেন করতে গেলেন? ওরা তো কোনো ক্ষতি করেনি আমাদের, শুধু ফলো করছিল। এটাই তো ভয়, সে বাস স্ট্যান্ড থেকে ফলো করতে করতে এত দূর এসেছে। তুমি ভাবো একবার, নিশ্চয়ই বিরাট কোনো উদ্দেশ্য ছিল। আপনি কি করেছেন ওদের সাথে বলেন না? আমার কিচ্ছু করতে হয়নি, যা করার পাবলিক করেছে। তাহলে আপনার হাত কি করে কাটলো? অ্যাক্সিডেন্টলি কেটে গেছে। আচ্ছা দাঁড়ান, আমার কাছে স্যাভলন আছে। থাক, দরকার নাই। স্যাভলনের জায়গায় আবার ইচিং ক্রিম লাগিয়ে দেবে না তো? আপনার কি মনে হয় আমি একই ভুল বারবার করব? স্যাভলন আর ইচিং ক্রিম সম্পূর্ণ আলাদা জিনিস। তাই সেরকম কিছু হওয়ার চান্স নেই। সাদিক হেসে দিল। তারপর বলল, না হলেই ভালো। সকাল যখন 6:30 কিংবা 7টা, গাড়ি তখন ঢাকায় ঢুকে গেছে। আর এখানেও বৃষ্টির আভাস। ঝড়ো হাওয়া বইছে চারদিকে। মনে হচ্ছে এই বুঝি শুরু হলো বর্ষণ। দিয়ে জানালা খুলে বাতাস উপভোগ করতে করতে বলল, ওয়াও, কি সুন্দর লাগছে প্রকৃতির রং। এই চলেন না আমরা একবার বৃষ্টিতে ভিজি প্লিজ। না দিয়া, এইবার ভিজলে শিওর জ্বর আসবে, তাও দিনের বেলা। প্রশ্নই আসে না। রেইনকোট আছে তো, পরে নিব, সমস্যা কি? রেইনকোট পরে বৃষ্টিতে ভিজে লাভটা কই? লাভ আছে, তবু ভালো লাগবে, প্লিজ চলেন না। সাদিক উত্তর না দিয়ে হাসলো। দিয়া বলল, আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় আবার? তোমার কলেজে, ক্যান্টনমেন্টে। ডিরেক্ট কলেজে চলে যাব? হ্যাঁ, নাকি আবার বাসায় যাবে? দিয়ে ভাবতে লাগলো। সাদিক কি একটা ভেবে বলল, চাইলে আমার বাসায় যেতে পারো, আমি তো ক্যান্টনমেন্টেই থাকি, ইজি হবে।
আমার না একটু প্রিপারেশনের দরকার ছিল। ভালো তো, আমার কাছে ইন্টারের বই অহরহ আছে, আমি না হয় হেল্প করলাম। দিয়া উৎসাহ নিয়ে বলল। সত্যি? তাহলে আমি যাব। ভেবে বলছো তো? আমার বাসায় কিন্তু আমি একাই থাকি, বাবাও বাইরে। আপনি কি এখন আমায় ভয় দেখাচ্ছেন? ভয় না, জানিয়ে রাখলাম। তুমি যাবে কিনা ডিসিশন নাও। আমি তো বললাম যাব। ঠিক আছে, তাহলে ভাই ক্যান্টনমেন্টে চলেন। নির্ঝর। আপনি নির্ঝর থাকেন? আমার কলেজের কত কাছে, কতবার গিয়েছি ওই জায়গায়, কিন্তু কখনো আমাদের দেখা হয়নি কেন? কি জানি, হয়তো হয়েছে, মনে নাই। উম কখনো হয়নি, হলে আমার ঠিক মনে থাকতো। ক্যান্টনমেন্টে গাড়ি পৌঁছতেই শুরু হলো তুমুল বর্ষণ। দেয়ার জানালা দিয়ে মাথা বের করে চিৎকার শুরু করলো। বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে জমাতে লাগলো, মুখে মাখতে লাগলো। সাদেক এসব দেখে বলল। কি করছো দিয়া? বারবার হাত বের করো না। দিয়ে উল্লাসী চিৎকার দিয়ে বলল। রাস্তাগুলো কি সুন্দর লাগছে, আমি নামবো? ক্যান্টনমেন্টের রাস্তা সুন্দর তো হবেই, কিন্তু এখানে নামা যাবে না। প্লিজ প্লিজ, আমি নামবো। আমি বৃষ্টি খাবো, বৃষ্টি খাবো, বৃষ্টি খাবো। দিয়া চিৎকার করছেই সাদিক হেসে দিল। গাড়িটা থামলো একদম সাদিকের বাড়ির মেন গেটের সামনে। গাড়ি থেকে নামার পর সাদিক ভাড়া দিতে দিতেই দিয়া দৌড় লাগালো। সাদিক ডাকারও সুযোগ পেল না। অতঃপর দিয়ার ব্যাগ আর নিজের চশমাটা হাতে তুলে নিয়ে দিয়ার পেছন পেছন গেল। দিয়া এত সুন্দর জায়গা দেখে পাগলের মতো দৌড়াচ্ছে। সামনে বিশাল একটা লেক। লেকের চারিপাশে কার্পেটের মতো ছড়িয়ে আছে সবুজ ঘাস। এই ঘাসগুলোর খুব সুন্দর একটা নাম আছে। দেয়ার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাসে মাইক্রোস্কোপে সে ঘাসটা দেখেছিল। অসম্ভব সুন্দর। সমতল রাস্তার আঁকাবাঁকা পথ ধরে দৌড়াচ্ছে দিয়া। শরীর ভিজে এতক্ষণে টইটুম্বর। কাল রাতে তো অন্ধকারে খোলা রাস্তায় বৃষ্টির সৌন্দর্য দেখেছিল সে, আর এখন দেখছে ভোরের আলোর সাথে বৃষ্টির রং মিলে এক অদ্ভুত সৌন্দর্য। মেঘের আঁকা আকাশটা ভোরের পরিপূর্ণ আলোটা আটকে আছে। এতে প্রকৃতি যেন এক অন্য নিয়মে সেজেছে। প্রকৃতির নতুন সাজ। এখনো রাস্তা নীরব। দূর দূরান্তে খুব কম মানুষের বিচরণ, আর তাদেরকে দেখাচ্ছে ছোট্ট পিঁপড়ার মতো। সাদেকের মনে হলো তীব্র বর্ষণের এই তোলপাড় করা আধারের মতোই আর একটা জায়গাতেও তুমুল ঝড় উঠছে। সেটা তার বুকের ঠিক বাম পাশটাই। নিজের হার্টবিটের শব্দ যেন নিজেরই উপলব্ধি হচ্ছে তার। কালো রঙের কুর্তির সাথে বাদামি প্লাজো পরিহিত মেয়েটি খালি পায়ে ভেজা ঘাসের উপর পাগলের মতো নেচে বেড়াচ্ছে। খোলা চুলের ঝাপটায় মিশে যাচ্ছে তার চোখ মুখ গলার সাথে। দিয়ে পরম যত্নে তা সামলে নিচ্ছে। তারপর হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা একত্র করে চোখে মুখে মাখছে। হঠাৎই খিলখিল করে হেসে উঠছে। চাঁদিকে হৃৎপিণ্ডটা তৎক্ষণাৎ কেঁপে উঠছে অস্বাভাবিক গতিতে। বৃষ্টির শব্দের সাথে সেই মাতাল হাসির ছন্দ ঝংকার তুলছে। সাদিক অবাক হয়ে দেখছে সেই আশ্চর্য সুন্দর দৃশ্য। মনে হচ্ছে দিয়া যেন কোনো বৃষ্টিকর না। তার পাগলামি, হাসির ছন্দ, উল্লাসী চিৎকার, চাঞ্চল্যতা, এসব ছাড়া বৃষ্টির এই সৌন্দর্য তুচ্ছ, অসম্পূর্ণ। দেয়া চুপচুপে ভেজা শরীর নিয়ে আবার দৌড়াতে শুরু করলো। কিন্তু এবার একটা কাণ্ড ঘটল। লেকের পাড়ে ঘেঁষে দাঁড়াতেই পা পিছলে ধপাস করে উল্টে পড়ে গেল দিয়া। সাদিকের ঘোর কাটল। হাতের ব্যাগটা ফেলে দিয়ে ছুটে গেল সেখানে। কিছু না বলেই কোলে তুলে নিল। কোলে তোলার প্রয়োজন ছিল না, কিন্তু তবুও সাদিক তুলল। ব্যথা পেয়েও দিয়ে হাসছে, খিলখিল করে হাসছে। তাই দেখে সাদিক বলল। তুমি তো পুরাই পাগলি একটা। দে সাদিকের গলায় হাত বেঁধে বলল। ভীষণ মজা হচ্ছে, আর কিছুক্ষণ থাকি না প্লিজ? না দিয়া, কোনো দরকার নাই। তুমি অনেক চঞ্চল, পরে আবার একটা অঘটন ঘটাবে। এখন বাসায় চলো। আপনি সব কিছুতেই না করেন, খুব পচা আপনি। তুমি অথইয়ের থেকেও ছেলে মানুষ দিয়া। কথাটা বলে থমকে গেল সাদিক। কাল রাত থেকে আজ পর্যন্ত একবারের জন্য অথয়ের কথা মনে পড়েনি তার। এইমাত্র মনে পড়ল। এদিকে অথয়ের কথা শুনে দিয়ার মুখ কালো হয়ে গেল। সাদিকের ফোনে যে মেয়েটির ছবি সে দেখেছিল, ওই মেয়েটি অথই। দিয়া সেটা জানে, কারণ একটা ছবিতে সে দেখেছিল মেয়েটার বার্থডে ছবি। বার্থডে কেকে অথই নামটা লেখা ছিল। দিয়া তবুও সাদিককে জিজ্ঞেস করে ফেলল। অথই কে? আমার এক্স গার্লফ্রেন্ড। বলে আবার হাঁটতে শুরু করলো সাদিক। সাদিকের উত্তর শুনে দিয়ার খুশিতে নাচতে ইচ্ছে করছে। সে ভেবেছিল অথই সাদিকের গার্লফ্রেন্ড, কিন্তু এখন শুনছে এক্স গার্লফ্রেন্ড। এর মানে তার চান্স এখনো আছে। খুশিতে সাদিকের গলা আরো ভালো করে জড়িয়ে ধরল দিয়া। সাদিক গেটের সামনে গিয়ে ব্যাগটা তুলে দিয়াকে নিয়ে বাসে ঢুকে পড়ল।
সাদিক ওয়ালেট থেকে দরজা খোলার চাবি বের করলো। দরজা খুলতে খুলতে দিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার ভয় লাগছে না তো? না, শীত লাগছে। সাদিক হেসে দিল, তারপরে বলল, লাগামহীন বৃষ্টিতে ভিজলে শীত তো লাগবেই। নিজে তো ভিজেছো আর সাথে আমাকে ভিজিয়েছ। সাদিক লক খুলে ভেতরে ঢুকলো। দিয়া ঘরে পা রেখেই বলল, আচ্ছা, আপনাদের বাসাটা এত নীরব কেন? তাই তো জিজ্ঞেস করলাম ভয় লাগছে কিনা। ভয় কেন লাগবে? আপনি আছেন তো। ভয়টা তো আমাকে নিয়েই। কোনো ভয় নেই, কিন্তু নাসির আঙ্কেল কোথায়? বাবা নেপাল গেছে। ও, আঙ্কেল তো এয়ারফোর্সে জব করে না, তাই না? হুম। কবে ফিরবেন আঙ্কেল? ঠিক নেই। তুমি ভেজা শরীর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, ফ্রেশ হতে যাও। দিয়ে ধর করে কাঁপতে কাঁপতে বলল, ফ্রেশ হয়ে কি পরবো? আগের জামা তো এখনো ভেজা, পলিথিনে ভরে রেখেছি, এগুলো ধুয়ে শুকাতে হবে তো। বাসায় তো মেয়েদের কোনো জামাও নাই, বুঝতেই পারছো। শুধু আমি আর বাবা থাকি, সব ছেলেদের জিনিস। তোমার জন্য উপযুক্ত ড্রেসের ব্যবস্থা করা সম্ভব না, তবে আমার কিছু পাঞ্জাবি আছে, ওগুলো পরতে পারো। আপনার ছোটবেলার পাঞ্জাবি আমার লাগবে নাকি? ছোটবেলার পাঞ্জাবি লাগবে, বড়বেলাটা লাগবে না। আর এছাড়া তো কোনো উপায়ও নাই। অবশ্য আরেকটা কাজ করা যায়, সেই জন্য আমাকে সুপার শপে যেতে হবে। না না, সুপার শপ থেকে ড্রেস কেনার দরকার নেই, আমি পাঞ্জাবিই পরবো, আপনি দিন। ঠিক আছে। সাদিক দিয়াকে একটা সবুজ রঙের পাঞ্জাবি দিল। দিয়া সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় আধা ঘন্টার গোসল শেষে দিয়া যখন পাঞ্জাবিটা পরল, তার মনে হলো সে বালিশের কভার পড়েছে। সাদিককে দেখতে তো একদম রোগাশোকা, মনে হয় ধরলেই পড়ে যাবে। তাহলে সাদিকের পাঞ্জাবিটা এত ছড়ানো কেন? ছোটবেলায় হয়তো গুলুমুলু ছিল। পাঞ্জাবির গলাটাও অতিরিক্ত বড়, আর পাঞ্জাবিটা দেওয়ার হাঁটুর নিচে একদম পায়ের গোড়ালির 2-3 ইঞ্চি উপর পর্যন্ত লম্বা। সাদা পাজামাটা পরার সময় দেওয়ার ইচ্ছে করলো নিচ দিয়ে কেটে ফেলতে। হাতের কাছে কাঁচি থাকলে সত্যি সত্যি কেটে ফেলে দিত সে। অনেক কষ্টে পায়ের সাথে গুটিয়ে গুটিয়ে পাজামাটা ঠিক করলো। পাঞ্জাবির হাতাও গুটিয়ে নিতে হলো। এখন শুধু দরকার একটা ওড়না। ওড়না ছাড়া চলছি না। দিয়া দরজাটা হালকা ফাঁক করে সাদিককে খুঁজলো। সাদিক আশেপাশে কোথাও নেই। দিয়া গলা উঁচু করে ডাকলো। এই যে শুনছেন? দূর থেকে আওয়াজ আসলো। বলো কি লাগবে? দিয়া সংকোচ নিয়ে তবে শব্দ করে বলল, আমার না একটা ওড়না লাগবে। কি লাগবে? ওড়না লাগবে। ওই পাশ থেকে আর কোনো আওয়াজ আসলো না। দিয়া চিন্তায় পড়ে গেল। সাদিক বলেছিল এই বাড়িতে মেয়েদের কোনো জিনিস নেই, গোসলটাও ছেলেদের শ্যাম্পু দিয়ে করতে হয়েছে। ওড়নাও যে পাওয়া যাবে না সেই ব্যাপারও দিয়া নিশ্চিত। কিন্তু এইভাবে বের হতে আর নিচে লাগছে তার। কখনো পাঞ্জাবি পরেনি। কিছুক্ষণ পর সাদিক এলো, হাতে লাল রঙের ডিজাইনওয়ালা একটা ওড়না, তাও প্যাকেটে মোড়ানো। দিয়া দরজার আড়ালে লুকিয়ে মাথা বের করে আছে। সাদিকের চুলগুলো হালকা ভেজা, চশমা ছাড়া মুখটা স্নিগ্ধ লাগছে। ছাই রঙের একটা টি শার্ট পরেছে সে, টি শার্টের কলারও আছে। সাদিককে খুব বেশি কিউট লাগছে। দিয়া তাকিয়ে রইল। সাদিক বলল, এটা চলবে? দিয়া ওড়নাটা নিতে নিতে বলল, অবশ্যই চলবে, কিন্তু এটা কার? কিনেছিলাম একজনের জন্য, দেয়া হয়নি। সাদিকের কণ্ঠে বিরহ স্পষ্ট। ওড়না দিয়ে সাদিক চলে গেল। দিয়ে ঠাস করে দরজাটা আটকে ওড়নাটার দিকে তাকালো। খুব সুন্দর একটা ওড়না, কিন্তু কার জন্য কেনা হয়েছে সেটা আন্দাজ করতেই দিয়ার ভেতরটা জ্বলে উঠছে। হিংসা লাগছে, ভীষণ হিংসা। ইচ্ছে করছে ওড়নাটাকে কুচি কুচি করে ছিঁড়িয়ে টয়লেটে ঢেলে ফ্লাশ মেরে দিতে, তাও যদি একটু শান্তি লাগে। তাই সম্পূর্ণ ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছে। সাদিকের রুমে ঢুকে দিয়ার মনে হলো এটা কোনো রুম না, বড় সড়ো একটা লাইব্রেরি। 3টা দেয়াল ঘেঁষে একটা বইয়ের আলমারি রাখা, বিরাট মাপের। থকে থকে বইগুলো সারিবদ্ধভাবে গোছানো। কি সুন্দর! রুমটা ভালোই বড়। বিছানার চাদর সাদা রঙের। বিছানার পেছনে দেয়ালটা দেখে মনে হচ্ছে কাঠের দেয়াল। পাশে ড্রেসিং টেবিল, বাম পাশে বারান্দা, গ্লাসের দরজাওয়ালা বারান্দা। বারান্দার পাশে অ্যাটাচ বাথরুম। বাথরুমের পরে আবার সেই বইয়ের দোকান। সামনে একটা ইজি চেয়ারও আছে। চশমিশটা এখানে বসিয়ে হয়তো বই পড়ে। সাদিকের বই পড়ার দৃশ্য কল্পনা করতে লাগলো দিয়া। তখনই পেছন থেকে সাদিকের ডাক। ব্রেকফাস্ট রেডি। দিয়া ঘুরে তাকিয়ে দেখলো চশমা পড়া সাদিক দাঁড়িয়ে আছে। দিয়া কিছু বলার আগেই সাদিক বলল, চলো ব্রেকফাস্ট করি। দিয়ে ডাইনিং রুমে এসে দেখলো টেবিলে 2টা প্লেট সাজানো। প্লেটে পরোটা আর ডিম ভাজি। সাদিক পানি ঢালতে ঢালতে বলল, বসো দিয়া মির্জা। আপনাকে না বলেছি আমাকে দিয়া মির্জা বলবেন না আপনি? কেন?
নামটা তো সুন্দর, নায়িকার নাম। আর তোমাকেও দেখতে দিয়া মির্জার মতোই। ছি, একদমই না। দিয়া মির্জাকে ছি কেন বলছো? উনি তো যথেষ্ট সুন্দরী। আমার চাইল্ডহুড ক্রাশ। রহনা হ্যায় তেরে দিল মে মুভিটা দেখেছো? আমার ফেভারিট মুভি। ওই মুভি দেখে আমি ওনার ফ্যান। মুভিটা দেখেছি, কিন্তু আমি দিয়া মির্জাকে ছি বলিনি, নিজেকে ছি বলেছি। আমি মোটেও ওনার মতো সুন্দরী নই। আমার গায়ের রঙও ওনার মতো না। আরে বোকা মেয়ে, তোমার গায়ের রংটাই তো ওনার মতো, আর কোমরের শেপটাও। কোমরের শেপ? আপনি এত কিছু থাকতে কোমরের কথা কেন বললেন? মনে হয়েছে তাই বললাম। দিয়া মনে মনে বলল, এত কিছু থাকতে কোমরই কেন? আচ্ছা, তোমার একটা ভাইয়ের নাম সাদিক ছিল না? ছিল না, এখনো আছে। তাহলে ওকে তো দেখলাম না। কুলখানিতে এত মানুষ এলো, ওরা আসেনি? না, মম আন্টিরা তো আসেনি, কিন্তু মম আন্টির আম্মু এসেছিল। আম, আসলে আমার নানুর খালাতো বোনের মেয়ে হচ্ছেন মম আন্টি। তারই ছেলের নাম সাদিক। একটা বুড়ো মহিলাকে দেখেছেন না, সারাক্ষণ পান খায় যে, আর সালোয়ার কামিজ পরেন। শাড়ি কিন্তু উনি পরেন না, চোখ দুটো সুপারির মতো। কি? সুপারি? হ্যাঁ, আমার কাছে সুপারির মতোই লাগে। ওনারই মেয়ে হচ্ছেন মম আন্টি। আমার ফুপি হয়। না সরি, খালামণি। ফুপি তো তানহার। সাদিক হেসে দিল। দিয়া বলল, এমন প্রায়ই হয়। আমি যাকে ছোট মামা বলি, তানহাও মাঝে মাঝে আমার মতো তাকে ছোট চাচুকে ছোট মামা ডেকে ফেলে। আবার আমিও তানহার মতো ছোট মামাকে ছোট চাচু ডেকে ফেলি। জানি না কেন এমন হয়। সাদিক কিছু বলল না, হাসছে। দিয়া আবার বলল, আচ্ছা, আপনি নিচে কখন গেলেন? নিজে যায়নি তো। তাহলে পরোটা এলো কোত্থেকে? কে দিল? কে আবার দিবে? আমি বানিয়েছি। দিয়া চোখ গোল করে তাকালো, বলল, কি, সিরিয়াসলি আপনি পরোটা বানিয়েছেন? হ্যাঁ। কিন্তু এত কম সময়ের মধ্যে কিভাবে বানালেন? আর এত সুন্দর করে বেলেন কি করে? একদম গোল। আর এত পাতলা কি করে হলো? মনে হচ্ছে হোটেলের পরোটা খাচ্ছি। আমি পরোটা বেলিনি, বেলতেও পারি না। এটা অন্য ট্রিক্সে বানানো হয়েছে। অন্য ট্রিক্স? কি ট্রিক্স বলেন না? প্রথমে ময়দা, পর্যাপ্ত লবণ আর লিকুইড মিল্ক পরিমাণ মতো নিয়ে পেস্ট তৈরি করেছি। তারপর পানি দিয়ে ব্যাটার বানিয়েছি। রাউন্ড শেপের একটা চামচ দিয়ে গরম তাওয়া একটু একটু করে ব্যাটার ছেড়ে প্রয়োজন মতো পাতলা বানিয়ে নিয়েছি। তারপর পর্যাপ্ত তেল দিয়ে পিঠোপিঠ ভেজে পরোটা তৈরি করেছি। সহজ না? মাত্র 10 মিনিট লাগে। ওয়াও, আসলেই তো খুব সহজ। প্যান কেকের মতো, তাই না? হুম, অনেকটাই তাই। শুধু তেল বেশি দেওয়া লাগে, আর সাবধানে প্রতিটা পার্ট তুলতে হয়, নাহলে ছিঁড়ে যায়। এই, আমাকে শিখিয়ে দিবেন প্লিজ। আমিও বানাতে চাই। আচ্ছা, শেখাবো, কিন্তু এখন না। হাতে বেশি সময় নেই। তোমাকে খেয়ে পড়তে বসতে হবে টিয়া। তারপর তো এক্সাম। মানে, এখন আমি পড়তে বসবো নাকি? হ্যাঁ, অবশ্যই। তুমি না বলেছিলে তোমার প্রিপারেশন দরকার? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এত কম সময়ের মধ্যে কতটুকুই বা পড়বো? কিচ্ছু পড়া হবে না। হবে হবে। তুমি খাওয়া শেষ করো, তারপর আমি দেখছি ব্যাপারটা। প্রায় 2 ঘন্টার মতো পড়াশোনার পর দিয়ার কলেজে যাওয়ার সময় হলো। মাহবুব স্যার দিয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে দিয়েছেন 11টার মধ্যে কলেজে থাকতে, উইথ প্রপার ড্রেস আপ। এখানে বাঁধলো গন্ডগোল। দিয়া মেসেজ দেখেই সাদিককে বলল, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? মাহফুজ স্যার মেসেজ করেছেন প্রপার ড্রেস আপে কলেজে যেতে হবে, কিন্তু কলেজ ইউনিফর্ম তো আমার বাসায়। এখন আবার কালসি যেতে হবে। তুমি কালসি থাকো নাকি? হ্যাঁ। এবার কালসি কিভাবে বললে? কলসি বললে না যে? দিয়া চোখ সরু করে বলল। আপনি আমাকে কি মনে করেন? হ্যাঁ। সাদিক হাসল। দিয়া বলল, হাতে তো বেশি সময়ও নেই। আচ্ছা, এখান থেকে ট্রাস্ট বাস পাওয়া যায়? ডিরেক্ট কালসি যাওয়া যাবে না? তুমি সত্যি এখন বাসায় যাবে? তো আর কি করব? আর তো কোনো উপায়ও নেই। সাদিক কিছু একটা চিন্তা করলো, তারপর বলল। 1 মিনিট দাঁড়াও। তারপর উঠে চলে গেল। দিয়া বসে রইল। একটু পর সাদিক একটা শপিং ব্যাগ হাতে সামনে এলো। শপিং ব্যাগ থেকে সাদা সেলোয়ার কামিজ বের করলো। দিয়া দেখলো হুবহু তাদের কলেজ ড্রেসের মতো। দিয়া অবাক হয়ে জানতে চাইলো, কার ড্রেস এটা? আমার একটা ফ্রেন্ডের। তুমি এটা পড়তে পারবে, একদম নতুন। সেও কি আমাদের কলেজেই পড়তো? না, সে অন্য কলেজে পড়তো, কিন্তু ড্রেস তো সেম। তাহলে আমাদের হলোগ্রাম, শোল্ডার ব্যাচ এসব তো মিলবে না। এসব কিনে নেওয়া যাবে, আর হোলোগ্রাম গ্লু দিয়ে লাগিয়ে দিলেই হলো। তাহলে আমার নেম প্লেট? নেম প্লেট কি এসেনশিয়াল? দিয়া মুখ ফুলিয়ে বলল, মাহফুজ স্যারের কাছে সবই এসেনশিয়াল। বলে দিও নেম প্লেট হারিয়ে গেছে, আরেকটা বানিয়ে নেবে। আর বাকি রইল আইডি কার্ড। তুমি আমার কলেজের আইডি কার্ডটা নিয়ে যাও। স্কার্ফ পরে থাকলে দেখা যাবে না। আমি তো মাথায় স্কার্ফ পরি না। আজকের জন্য পরবে। একবার মাহফুজ স্যারের কাছে ধরা খেলে খবর আছে তখন।
কিছু হবে না, আল্লাহ ভরসা। আর মাঝে মাঝে একটু একটু রেস্ট নিতে হয়, ক্ষতি নাই। দিয়া সাদিকের কথা মতো তৈরি হয়ে নিল। কলেজ ক্যান্টিনে গিয়ে শোল্ডার ব্যাসের সাথে হোলোগ্রামটাও কিনে দেবে। বাকি রইল জুতা। জুতোর জন্য হয়তো একটু বকা খেতে হবে, সেটাই সমস্যা নেই। বাসা থেকে বের হওয়ার সময় সাদিক বলল, দিয়া তুমি আগে বের হয়ে যাও, আমি পরে আসছি। কেন কেন? এমনিতে আমি একা, তার উপর তোমাকে দেখে কেলেঙ্কারি হয়ে যাবে। ভোরে তো সব নীরব ছিল, তাই একসাথে আসতে পেরেছিলাম, কিন্তু এবার একসাথে যাওয়া যাবে না। তুমি আগে নিচে নেমে যাও, গেটের সামনে গিয়ে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। দেয়া রিকশায় ওঠার সময় জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা বলবেন? কি কথা? এই ড্রেসটা আপনার কোন ফ্রেন্ডের? মানে নাম কি তার? সাদিক খানিক চুপ থেকে বিমর্ষ গলায় বলল, অথই। দিয়া তারপর আর কিছু বলল না। তার বোঝা হয়ে গেছে। এখন তার ইচ্ছে করছে জামাটা খুলে রাস্তা পরিষ্কার করতে, তারপর সাদিকের মুখে ছুরি মারতে। কত বড় সাহস! এক্স গার্লফ্রেন্ডের জামা যত্ন করে আলমারিতে তুলে রাখে, সেটা আবার ওকে পড়তেও দেয়। সাদিক দিয়ার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। দিয়া অনবরত লা ইলাহা পড়ছে আর সাদিকের সামনে দিয়ে হাঁটছে। শোল্ডার ব্যাজ, হোলোগ্রাম সব কিনে নেওয়া হয়েছে ওদের। এখন শুধু 11টার ঘন্টা পড়ার অপেক্ষা। ঘন্টার শব্দ কানে আসতেই ভয়ে কুকিয়ে উঠল দিয়া। ম্যাথ এক্সাম মানেই দুঃস্বপ্ন, আর আজকের এক্সামটা তো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। দিয়া আরো কয়েকবার জোরে জোরে লা ইলাহা পড়ে আচমকায় সাদিকের পা ধরে সালাম করল। সাদিক চরম অবাক হয়ে দিয়ার হাত ধরে দিয়া পা থেকে উঠালো, বিস্ময় নিয়ে বলল। আরে আরে, কি করছো? দিয়া মাথা উঠিয়ে বলল, প্লিজ কিছু মনে করবেন না। আমি প্রত্যেকবার এক্সাম দেওয়ার আগে আম্মুর পায়ে ধরে সালাম করে যাই। আজকে তো আম্মু নেই, তাই আপনাকেই করলাম। যাই, হ্যাঁ, টাটা, আল্লাহ হাফেজ। সাদিক আর কিছু বলার আগেই কলেজের গেটের দিকে ঢুকে গেল। সাদিক মাথায় হাত রেখে আশেপাশে একবার তাকালো। ভীষণ লজ্জা লাগছে তার। দিয়া তার পায়ে ধরে সালাম করলো। বিষয়টা খুবই অস্বস্তিকর। 3 ঘন্টা পর দিয়া এক্সাম হল থেকে বেরিয়েই মালিহাকে দেখতে পেল। পেছন থেকে লম্বা অবয়ব দেখে চিনতে পেরে গেল এটা মালিহা। দিয়া জোর গলায় ডাকল, মালিহা। মালিহা পেছনে ঘুরে দিয়াকে দেখেই চিৎকার দিল। দিও। তারপর এসে জড়িয়ে ধরল। দিয়া মালিহার গাল টিপে দিয়ে বলল, আমার মালু, আলু, গুলু, মুলু, কেমন আছিস? আমি ভালো, তোর কি অবস্থা? এই তো কোনো রকম। এক্সাম দিয়ে এসেছিস? তুই কোত্থেকে আসলি? আমাদের তো প্র্যাকটিক্যাল এক্সাম চলছে, আজকে ছিল ফিজিক্স। ইসরে, আমি প্র্যাকটিক্যাল এক্সামগুলোও দিতে পারছি না। সমস্যা নাই তো, প্র্যাকটিক্যালের জন্য তোকে আটকাবে না, খালি একটু মার্কস কম আসবে। এমনিতেই যে ঘোড়ার ডিম এক্সাম দিয়েছি, তার উপর যদি মার্কস কম আসে, আমার তো ফেল করার চান্স 100-এ 100। আজকের এক্সাম কেমন হয়েছে সেটা বল। কেমন আর হবে, উইদাউট এনি প্রিপারেশন সারা রাত জার্নি করে সে এক্সাম দিয়েছি। এই এক্সাম তো আগেই গড়ের মাঠ। কত মার্ক অ্যান্সার করেছিস? 30, এর মধ্যে 17 উঠলেই হবে। আর অবজেক্টিভ? ওটা তো পুরো আন্দাজের উপর, চোখ বন্ধ করে দাগিয়ে এসেছি। 10টা কোনো মতে লেগে গেলেই কেল্লা ফতে। হাই রে, তুই যে কি করিস না দিয়া, এজন্যই বলি একটু ভালো মতো পড়াশোনা কর। আমার কি দোষ বল? এমনিতেই কিচ্ছু পারি না। মাথার ভিতর সব গুলে জল হয়ে আছে। তার উপর ওই টাকলু মাহফুজ বসছে আমার সামনে, একদম বরাবর। পুরো 3 ঘন্টা আমি জাহান্নামের মধ্যে ছিলাম, খালি বকর 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 বকর। উফ, অভিশাপ দিলাম ওই টাকলুটাকে, জীবনেও চুল গজাবে না। তুই অভিশাপ না দিলেও ওই খেতে জীবনেও ফসল উঠবে না। সেই ডেইউট অনেক আগে এক্সপায়ার্ড হয়ে গেছে। একটা বইরা একটা। বুড়িরা কেন বলছিস? স্যার তো এখনো ইয়াং। তোরে বলছে ইয়াং হইলে মাথায় চুল নাই কেন? সেম দেখে এমন লাগে, মনে হয় অনেক কন্ট্রোল করে চলে, কিন্তু ভেতরে সব ভাঙাচোরা। মালিহা হাসতে লাগলো। কথা বলতে বলতে ওরা মেইন গেটের সামনে চলে এসেছে। দিয়া সাদিককে দেখতে পেয়েই বলে উঠল। উনি এখনো এখানেই দাঁড়িয়ে আছে? কে বললো? তারপর দিয়ার দৃষ্টি বরাবর তাকালো। সাদিককে দেখে বলল, এই তাল গাছটা আবার কে? এই তুই আর তানহা ওনাকে কি পেয়েছিস বলতো? তানহা বলে স্কেল, তুই বলিস তাল গাছ। এসব কেমন উপাধি? আমার কাছে যা মনে হলো তাই বললাম। আচ্ছা, ঘূর্ণিঝড় আম্মানের হাত থেকে উনি বাঁচলো কিভাবে বলতো?
কোন খুঁটি ধরে আটকাইছিল? ধুর, ফালতু কথা বলিস না তো। বাই দ্য ওয়ে, কে এটা? ওনার সাথেই আমি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি। আমার মেজো মামার ফ্রেন্ডের ছেলে। ও আচ্ছা, দেখতে কিন্তু কিউট আছে। ও মাই গড, দিয়া এদিকে তাকাচ্ছে, উনি আমাদেরকে দেখছে। তো কি হয়েছে? তোর কি নার্ভাস লাগছে নাকি? খুব। নার্ভাস তো আমারও লাগে। আমার লাগার যথাযথ কারণ আছে, কিন্তু তোর কেন লাগছে? মালিহা কিছু বলার আগেই সাদিক সামনে এসে দাঁড়ালো। দিয়ার দিকে তাকিয়ে বলল। এক্সাম শেষ? দিয়া মাথা জাগালো। সাদিক বলল। কেমন হয়েছে এক্সাম? ভালো। আমার ফ্রেন্ড মালিহা। সাদিক মালিহার দিকে তাকাতেই মালিহা সালাম দিল। ভালো আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি? মালিহা বুকে হাত রেখে লাজুক হেসে বলল। জি ভাইয়া, আমিও আলহামদুলিল্লাহ। এমন সময় দিয়ার ফোন বেজে উঠল। সাদিক নিজের পকেট থেকে ফোনটা বের করেই দিয়ার হাতে দিল। দিয়া স্ক্রিনে ফেসে ওঠা নম্বর দেখে চমকে উঠল। আলী আঙ্কেলি ফোন। দিয়া তো আলী আঙ্কেলি কথা ভুলে গিয়েছিল। এবার কি হবে? বুকটা ধক করে উঠল তার।